বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 2018 সালের একটি শিফটে আসা সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 327x9 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হলে x এর মান নির্ণয় করো। খুব সোজা, এটা আমরা সবাই জানি যে 11 দিয়ে বিভাজ্যতার ক্ষেত্রে যদি তুমি একটা গ্যাপে গ্যাপে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করো, যেমন এক্ষেত্রে 3 + 7 + 9 হলো 7 আর 3 10 আর 9 19, এইটা এবং এই গ্যাপে যেগুলো আছে সেগুলোর যোগফল যদি বিয়োগ করো, এই বিয়োগফলটা যদি শূন্য হয় বা 11-র কোনো গুণিতক হয় তাহলে সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেছে? এখান থেকে যদি আমি এটা ব্র্যাকেটটা খুলি তাহলে 19 - 2 - x আসে, অর্থাৎ 17 - x। x হচ্ছে একটা ডিজিট অঙ্ক, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9-এর মধ্যে থাকবে। x কিন্তু 9-এর বেশি কিছু হবে না, 9-এর বেশি হলে সেটা সংখ্যা হিসেবে আমরা ট্রিট করব। তাই x এর মান এমন একটা কিছু তোমাকে ধরতে হবে যাতে করে এই ফিগারটা আইদার শূন্য হয় অথবা 11-র কোনো গুণিতক, মানে 11 11 দুগুণে 22 3 11 33 ইত্যাদি কিছু আসে। দেখো, আমি যদি x এর মান 6 ধরি, অপশানে দেখছো 5 7 4 6 আছে, যদি x এর ভ্যালু 6 ধরি তাহলে 17 থেকে 6 বাদ দিলে 11 হয়, যা কিনা 11 দিয়ে বিভাজ্য, তাই x এর মান 6। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে 23 বছর আগে ববিতার চেয়ে রুবিনা বয়সে 4 গুণ ছিল। ওদের দুজনের বয়সকে একসঙ্গে যোগ করলে হয় 96 বছর। এখন ববিতার বয়স কত? ববিতা আর রুবিনার কথা বলা হয়েছে 23 বছর আগে। 23 বছর আগে ববিতার চেয়ে রুবিনা বয়সে 4 গুণ ছিল, অর্থাৎ ববিতার যদি 1 থাকে তখন রুবিনার ছিল 4, এটা 23 বছর আগে। বর্তমানে যা তার থেকে 23 বছর আগে এটা ছিল। এখন দুজনের বয়স হচ্ছে 96 বছর, অর্থাৎ দুজনের বয়সের যোগফল এখন যদি 96 বছর হয় তাহলে 23 বছর আগে দুজনের বয়স 23 23 করে কম ছিল, অর্থাৎ দুজনের বয়স 23 দুগুণে 46 বছর কম ছিল। এখন যদি 96 হয়, এদের দুজনের বয়সের সমষ্টি, সেখান থেকে 23 বছর আগে দুজনের 23 দুগুণে 46 বছর যদি মাইনাস করে দিই তাহলে 23 বছর আগে দুজনের বয়সের যোগফল ছিল 96 - 46 = 50 বছর। কিন্তু আমি দেখলাম যে 23 বছর আগে ববিতা আর রুবিনার বয়সের অনুপাত ছিল 1:4। টোটাল বয়স কত ছিল? 4 আর 1 5। কিন্তু এই সবে বললাম যে 23 বছর আগে ওদের দুজনের বয়সের সমষ্টি ছিল 50। আমি এখানে দেখলাম রেশিওতে এই সমষ্টিটা হচ্ছে 5, কিন্তু জানি 50 বছর, তাই 5-এর ভ্যালু হচ্ছে 50 বছর, 1-এর ভ্যালু 10 বছর। চেয়েছে ববিতার বয়স, 1-এর ভ্যালু যদি 10 হয়, অর্থাৎ এই জায়গায় 23 বছর আগে ববিতার বয়স ছিল 23 বছর, 1-এর ভ্যালু 10, তাই 1-এর ভ্যালু 10, অর্থাৎ এই জায়গায় ববিতার বয়স ছিল 10 বছর। বলেছে বর্তমানে ববিতার বয়স কত? 23 বছর আগে যদি 10 থাকে তাহলে বর্তমানে মানে আরও 23 যোগ করে দাও, তাহলে 23 আর 10-এ 33 বছর। এটা হচ্ছে ববিতার বর্তমান বয়স, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন, 3-একটা বলেছে 31 93 124-এর লসাগু। সবাই লসাগু করতে পারবে। আমি একটা বিকল্প পদ্ধতি বলছি, একটু দেখে নাও। দেখো, এখানে 93 একটা সংখ্যা আছে, 93 দিয়ে এখানে যে সংখ্যাটা আছে সেটাও বিভাজ্য হতে হবে। লসাগু মানে এই সব সংখ্যাগুলো দিয়েই বিভাজ্য হতে হবে। তাহলে 93 দিয়ে যে সংখ্যাটা ভাগ করা যাবে সেই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ভাগ করা যাবে। কেন? দেখো, 93 সংখ্যাটা যেটা আছে তার ডিজিটগুলোকে যদি যোগ করি 9 আর 3-এ 12 আসছে, তাই তো? তাহলে 93 দিয়ে যে সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা আমি বলবো 3 দিয়েও বিভাজ্য হবে। কেন? 93 মানে 3 × 31। বোঝা গেছে? তাহলে 93 দিয়ে বিভাজ্য মানে সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য হবে। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার ডিজিটগুলো যোগ করলে সেই যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই
3 দিয়ে বিভাজ্য হবে। এটা দেখো যদি যোগ করো 8 আর 4 12 আর 2 14, 14কে 3 দিয়ে ভাগ করা যায় না, এটা উত্তর হতে পারে না। এটা দেখো 2 আর 7 9 আর 3 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, এটা উত্তর হতে পারে। 9 আর 6 15 আর 4 19, 19 3 দিয়ে ভাগ করা যায় না, এটা উত্তর হবে না। 8 আর 6 14 একে 15, 15 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাও উত্তর হতে পারে। এখন দেখো এদের মধ্যে সবচেয়ে বড় ফিগার আছে 124। এই যে দুটো আমি বাছলাম অপশান, এই অপশানগুলোর মধ্যে এমন একটা অপশান থাকবে যেটা 124 দিয়েও ভাগ করা যাবে। দেখো 124 দিয়ে 186কে ভাগ করা যায় না, তাই এটা উত্তর হবে না, তাহলে এটা উত্তর হতে বাধ্য। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে sin x - 3 cos x = 2√2 cos x হলে cot x এর মান কত। দেখো যারা প্রথম এইগুলো দেখছো ত্রিকোণমিতি, আমি বলবো যে ত্রিকোণমিতির বেসিক ক্লাস কিন্তু আমি শুরু করেছি, পারলে ওইগুলো দেখে নিও, তাহলে এই সমস্ত অঙ্ক কিন্তু কোনো সমস্যা থাকবে না। তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, যে tan x মানে হচ্ছে sin x বাই cos x, এবং cot x মানে হচ্ছে 1/tan x। বোঝা গেছে? কট ট্যানের উল্টো, ট্যানের উল্টো বলছি বলে 1/tan করছি। আবার যদি বলতাম যে ট্যানের উল্টো cot x, তেমন cot x এর উল্টো হচ্ছে tan x। cot x মানে হচ্ছে 1/tan x, আবার tan x মানে হবে 1/cot x। tan x মানে sin x বাই cos x। তাহলে আমি যদি এই জায়গাটায় এই যে ইকুয়েশনটা এরা দিয়েছে, এই পুরো ইকুয়েশনটাকে cos x দিয়ে ভাগ করি, তাহলে এইটা sin x বাই cos x হয়ে যাবে। বুঝতে পারছো? আমি পুরোটাকে cos x দিয়ে ভাগ করছি, তাহলে এই জায়গাটা sin x কে cos x দিয়ে ভাগ করব, এই জায়গাটাও cos x দিয়ে ভাগ করব, এবং এই জায়গাটাও cos x দিয়ে ভাগ করব। আমি যদি cos x দিয়ে ভাগ করি, দেখো এইখানে কেটে যাবে, এইখানেও কেটে যাবে, এইখানে sin x বাই cos x পড়ে থাকবে, যার মানে হচ্ছে tan x। তাহলে আমি এটা tan x লিখতে পারি। এই জায়গায় cos কেটে গিয়ে পড়ে আছে 3, এবং এই জায়গায় cos x কেটে গিয়ে পড়ে আছে 2√2। তাহলে tan x এর ভ্যালু কত হবে? -3টা যদি ওই দিকে নিয়ে যাও তাহলে +3, আর এটা +2√2 ছিল। আমরা জানি tan x এর উল্টো হচ্ছে cot x, অর্থাৎ tan x এর মান যা থাকবে cot x এর মান তার উল্টো হবে। এবার দেখো cot x এর মান tan এর উল্টো মানে 1/3 + 2√2। কেন? cot মানে হচ্ছে 1/tan, tan এর ভ্যালুটা আমি এখানে বসালাম। দেখো এইটা মানে হচ্ছে, সরি এটা 2√2 আছে, এইটা মানে হচ্ছে 3 - 2√2। এটাকে করণ নিরসন করার দরকার পড়ে না। যদি তুমি দেখো যে এই প্রথম যে সংখ্যাটা আছে তার স্কোয়ার থেকে পরে যে সংখ্যাটা আছে তার স্কোয়ার বিয়োগ করলে যদি বিয়োগফল 1 আসে, তাহলে এখানে যদি প্লাস চিহ্ন থাকে এটাকে উপরে তুলে দিয়ে মাইনাস করে দেবে, এখানে মাইনাস চিহ্ন থাকলে উপরে তুলে দিয়ে প্লাস করবে। কি বললাম? মনে করো এইটার ক্ষেত্রে 1/3 + 2√2 আছে, আমি শুধু দেখে নেব 3 স্কোয়ার মানে কত? 9। এখানে সবসময় বিয়োগফল দিয়ে আমি এই পুরোটার স্কোয়ার করব। 2√2 স্কোয়ার মানে কি? √2 স্কোয়ার মানে 2, 2 স্কোয়ার মানে 4, মানে এইটা স্কোয়ার মানে হচ্ছে 8। এই বিয়োগফলটা যদি 1 হয়, তাহলে 1/3 + 2√2 এই ফরম্যাটে কিছু থাকলে এই 3 2√2 যেরকম আছে সেরকমই থাকবে, খালি প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখানে যদি মাইনাস থাকতো তাও আমি এইভাবে চেক করতাম, চেক করে যদি দেখি যে বিয়োগফল 1 আসছে, তাহলে এখানে মাইনাস থাকলে আমি উপরে প্লাস শুধু তুলে দেবো, অর্থাৎ 3 2√2 যেরকম আছে থাকবে, শুধু এই সাইনটা প্লাসের বদলে মাইনাস হবে বা মাইনাসের বদলে প্লাস হবে। কন্ডিশন একটাই, এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বিয়োগ করলে 1 হতে হবে। পরের প্রশ্ন, 5 প্রশ্নে বলেছে নিচের কোন সংখ্যাটির বর্গমূল অমূলদ। বর্গমূল অমূলদ বলতে কি বোঝায়? যে পুরোপুরি বর্গমূল করা যাবে না। দেখো অমূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে p/q এই ফরম্যাটে লেখা যাবে, এই আকারে প্রকাশ করা যাবে না। যে সমস্ত সংখ্যাকে p/q এই আকারে প্রকাশ করা যাবে না। p আর কি? p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা, p আর q পূর্ণ সংখ্যা হতে হবে, এবং q অসমান 0, তাদের অমূলদ সংখ্যা বা ইর্যাশনাল নাম্বার বলা হয়। দেখো যদি প্রবলেম হয়, যে তোমরা এরকম ভাবতে পারো যেগুলো রুট করতে পারবে না, যেমন মনে করো √2, এটা পুরোপুরি কিন্তু রুট করা যায় না, মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা বা পূর্ণ বর্গমূল করা যায় না। √2 হতে পারে, এরকম কিউব √7 হতে পারে, পাই হয়, ই
অথবা মনে করো রেকারিং ডেসিমেল বা অনাবৃত অসীম যে সমস্ত আকারে হয়, যেমন মনে করো 5.0 এইভাবে চলে যাচ্ছে, দেখছো পরপর যদি 2 4 এইভাবে চলে যায়, যেগুলোকে পুরোপুরি কাটাকুটি করা যায় না এবং যেইগুলোকে রুট পুরো করা যাবে না সেইগুলোকেই তোমরা অমূলদ বলবো। তাহলে এক্ষেত্রে বর্গমূল অমূলদ মানে এখানে এমন অপশান একটা আছে যেটার পুরোপুরি বর্গমূল করা যায় না, সেটাই হবে তোমার অমূলদ সংখ্যা। বোঝা গেছে? দেখো এইটার বর্গমূল করা যায়, এটারও করা যায়, এটারও করা যায়, কিন্তু এটার বর্গমূল করা যায় না, তাই এটা হবে অমূলদ। আমি কি করে বললাম যে এগুলোর বর্গমূল করা যায়, এটার করা যায় না? তার কারণ দেখো, বর্গমূলের মোটামুটি যে সিস্টেমটা আছে তাতে করে দেখো 25 শেষ দুটো ডিজিট দেখো 25 দেখো কারো স্কোয়ার হয় কি, মানে এমন কোনো সংখ্যা আছে যার স্কোয়ার করলে শেষ দুটো ডিজিট 25 হয়, আমরা বলবো হ্যাঁ 5 5 25 হয়, তাই এটার বর্গমূল করা যাবে। তুমি এখানে আবার 1325 বসিয়ে দিয়ে আমাকে বলো না যে এইটা, তাহলে তো এইটা 1325 বসালে আপনি তো বলছেন যে 25 থাকলেই এটা রুট করা যায় না, সেরম না। দেখো অপশান 4টে থাকবে, নিশ্চয়ই তোমাকে এমন একটা অপশান দেবে যেটার বর্গমূল করা যাবে না, তাই তো? আমি যদি সেরকম আলোচনা করি তাহলে আমি দেখছি এইটা 25 5 স্কোয়ার হয়, 69 13 13 169 আসে, মানে এটা বর্গমূল করা যায়, 36 6 6 36 করা যায়, তার মানে আমি ধরে নেবো যে এই তিনটের বর্গমূল করা যায়। কিন্তু 60 তুমি এমন কোনো সংখ্যা বলতে পারবে না যা স্কোয়ার করে শেষে 60 আসছে, তাই এটা কিন্তু তোমাদের উত্তর হবে। পরের প্রশ্ন 6টা খুব বড় প্রশ্ন এবং পরীক্ষার সময় এই প্রশ্নটা স্কিপ করাই উচিত, তার কারণ হচ্ছে এটার ক্যালকুলেশনটাও কিন্তু খুব খারাপ হবে। দেখতে পাচ্ছ ফিগারগুলো কীরকম আছে। বলেছে খালি একটা জলাধার ভর্তি করতে এ আর বি পাইপের সময় লাগে যথাক্রমে 8.1 ঘন্টা আর 10.1 ঘন্টা। যখন অন্য সব পাইপ বন্ধ থাকে তখন পুরো জলাধারের জল খালি করতে সি পাইপের সময় লাগে 16.7 ঘন্টা। জলাধার খালি হওয়ার পর প্রথমেই এ পাইপ আর সি পাইপ চালু করে দেওয়া হয়, কয়েক ঘন্টা পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে বি পাইপ চালু করে দেওয়া হয়। এইভাবে পুরো জলাধারটি ভর্তি করতে মোট সময় লাগে 20.5 ঘন্টা। তাহলে এ পাইপকে কত ঘন্টা ধরে চালু রাখা হয়েছিল? আমি এইটুকুনির মধ্যে অঙ্কটা দেখাতে পারবো না, আমি একটা আলাদা সিটে তোমাদের এটা করে দেখাচ্ছি। দেখো 3টে পাইপের কথা বলা হয়েছে, এ পাইপ আর বি পাইপ ভর্তি করে, সি পাইপ খালি করে। এ বি ভর্তি করার পাইপ এবং সি হচ্ছে খালি করার পাইপ। যেগুলো ভর্তি করার পাইপ আমি পজিটিভ চিহ্ন দিলাম এবং খালি করারটাকে নেগেটিভ চিহ্ন দিলাম। এবার এ পাইপের একা কাজটা করতে সময় লাগে 8.1 ঘন্টা, মানে 8 10 80 প্লাস 1 81/10 ঘন্টা। এগুলোকে আমি যদি এইভাবে করি, বি এর লাগেও 81/8 আর সি এর 16.7 এটাকে ক্যালকুলেশন করো 135/8। এবার টাইম অ্যান্ড ওয়ার্কের যদি কেউ ভিডিও দেখে থাকো, আমরা করেছিলাম কি এই 3টে সংখ্যা আছে, এই 3টে সংখ্যার লসাগুকে আমরা এই মিডিল পোর্শনে বসাবো। ভগ্নাংশের লসাগুর সিস্টেম কি? ভগ্নাংশের লসাগুর সিস্টেম হচ্ছে লব বা উপরে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু, হরেতে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু। উপরে যে সংখ্যাগুলো আছে তাদের যদি লসাগু করি বেরোবে 1215, আর নিচে অর্থাৎ হরে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে এই ভগ্নাংশগুলোর লসাগু। এবার এই যে ভগ্নাংশটা এইখানে পাওয়া গেল, এইটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ ট্যাঙ্কে টোটাল কত জল ধরে। বোঝা গেছে? যে লসাগুটা বেরোবে। এবার এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করো, আবার বলছি এইটা ভাজিতক এইটা, এটাকে এটা দিয়ে যদি ভাগ করো বেরোবে 75, একে যদি এইটা দিয়ে ভাগ করো তাহলে বেরোবে 60, এবং একে যদি এইটা দিয়ে ভাগ করো বেরোবে 36। বোঝা গেছে? তাহলে এই যে জিনিসগুলো বেরোলো এইটা হচ্ছে এ পাইপের ক্যাপাসিটি, প্রতি ঘন্টায় এ পাইপ কত ইউনিট জল ভরতে পারে, বি পাইপের ক্যাপাসিটি অর্থাৎ বি পাইপ প্রতি ঘন্টায় কত ইউনিট জল ভরতে পারে, এবং সি পাইপ প্রতি ঘন্টায় কত ইউনিট জল ভরতে পারে। বোঝা গেছে? এবারে কি বলেছিল দেখো, বলেছিল জলাধার খালি হওয়ার পর প্রথমেই এ পাইপ আর সি পাইপ চালু করে দেওয়া হলো, কয়েক ঘন্টা পরে এ পাইপ বন্ধ করে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে বি পাইপ চালু করে দেওয়া হলো। এইভাবে পুরো জলাধার ভর্তি করতে মোট সময় লাগে 20.5 ঘন্টা। তাহলে এ পাইপকে কত ঘন্টা ধরে চালু রাখা হয়েছিল?
আমি মনে করলাম যে এ পাইপকে এক্স ঘন্টা ধরে চালু করা রাখা হয়েছিল, এক্স ঘন্টা ধরে, তাহলে আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে। এ পাইপকে এক্স ঘন্টা চালু রাখা হয়েছিল, তাহলে এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। এবারে দেখো, যখন প্রথমে জলাধার খালি হওয়ার পর প্রথমে এ পাইপ আর সি পাইপ চালু করা হয়েছে, প্রথমেই এ পাইপ আর সি পাইপকে চালু করা হয়েছে। দেখো, এ পাইপকে এক্স ঘন্টা ধরে ভর্তি করতে বলা হয়েছে, এর সঙ্গে সঙ্গে সি পাইপও কিন্তু কাজ করছে। যখন এ আর সি একসঙ্গে কাজ করবে তখন এ প্রতি ঘন্টায় 75 ভরবে আর সি প্রতি ঘন্টায় 36 করে খালি করবে। তাহলে আমি বলতে পারি যখন এ আর সি পাইপ একসঙ্গে চালু আছে তখন এ 75 ভরবে এবং সি 36 খালি করবে। এইভাবে কতক্ষণ চলবে? এইভাবে এক্স ঘন্টা চলবে, কেন এ এক্স ঘন্টা শুধুমাত্র চালু ছিল। ওই সময় যেহেতু সিও চালু ছিল তাই এক্স ঘন্টায় এ আর সি এই পোর্শনটা কিন্তু ভর্তি করবে। এ ভর্তি করছে, সি খালি করছে। প্রতি ঘন্টায় যদি এতটা ভর্তি হয় তাহলে এক্স ঘন্টায় কতটা ভর্তি হলো। এক্স ঘন্টা পরে এ চলে গেল, অর্থাৎ একে বন্ধ করা হলো। সঙ্গে সঙ্গে বি পাইপকে চালু করা হলো, অর্থাৎ এর পরে বি আছে, সি এর কিছু কথা বলা নেই, মানে সি কিন্তু তখনও কাজ করছে। অর্থাৎ এই অবস্থায় বি আর সি কাজ করবে এক্স ঘন্টা পরে। বোঝা গেছে? দেখো, এক্স ঘন্টা পরে আর কত টাইম বাকি থাকলো। মোট ভর্তি করতে সময় লেগেছে 20 পূর্ণ 5/8 ঘন্টা। 20 পূর্ণ 5/8 ঘন্টা মানে কি? 8 20 160 প্লাস 5 165/8 ঘন্টা মোট সময় লেগেছে। বোঝা গেছে? এবার দেখো, তার মধ্যে এক্স ঘন্টা হয়ে গেছে, তাহলে টাইম বাকি থাকলো কত? 165/8 ঘন্টা মোট সময় লেগেছে, তার মধ্যে এক্স ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, তাহলে এই সময়টা বাকি আছে। বোঝা গেছে? এই সময়টায় কারা কাজ করছে? বি আর সি মিলে। দেখো, বি প্রতি ঘন্টায় 60 করে জল ভরছে আর সি প্রতি ঘন্টায় 36 করে জল খালি করছে। তাহলে প্রতি ঘন্টায় 60 - 36 করে জল ভরছে আর সময় বাকি ছিল 165/8 - এক্স ঘন্টা, তাহলে মোট এতটা জল ভরবে। তাহলে এখানে জল ভরা হয়েছে এতটা, প্লাস এখানে জল ভরা হয়েছে এতটা, মোট কতটা জল ধরে? 1215/2 এখানে আমি লিখব। তাহলে এই মোট জলের পরিমাণ 1215/2। বোঝা গেছে? যদি ক্যালকুলেশন করি, 75 থেকে 36 যদি বাদ দিই 39, এই দুটোকে বিয়োগ করলে 39-এর সঙ্গে এক্স গুণ করলে 39x হয়েছে। এবার দেখো, এই জায়গাটা 60 - 36 = 24, 24-এর সঙ্গে -x এখানে গুণ করলে -24x থাকবে, প্লাস 165/8-এর সঙ্গে যদি 24 গুণ করো, এই জায়গাটা 24 বেরিয়েছে, খেয়াল করো। এই 24-এর সঙ্গে আমি এইটা একবার গুণ করলাম, 24-এর সঙ্গে এইটা যদি গুণ করি 165/8 গুণিতক 24, তাহলে 8কে 24 দিয়ে কাটলে 3 হবে। 165কে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই জায়গাটা আসবে 495। বোঝা গেছে? এইদিকে 1215/2 যেরকম আছে রেখে দাও। 39x থেকে 24x বাদ দিলে 15x থাকে, তাহলে এই 495 যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে 1215/2 - 495, তাহলে এটা আসবে 1215 - 495কে যদি আমি 2 দিয়ে গুণ করি 990। বোঝা গেছে? বাই 2। 1215 থেকে 990 বাদ দিলে হয় 225/2, অর্থাৎ 15x-এর ভ্যালু হচ্ছে 225/2। এটা 15 15 225কে দাও, তাহলে x-এর ভ্যালু কত এলো? 15/2 = 7 পূর্ণ 1/2 ঘন্টা। x কি? কতক্ষণ এ পাইপ চালু ছিল? আমি দেখলাম এ পাইপ ছিল 7 পূর্ণ 1/2 ঘন্টা, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন। 7 প্রশ্নে বলা হয়েছে একটি জিনিসের যা ক্রয় মূল্য ছিল তাতে 18% লাভ হিসেবে বিক্রয় মূল্য 1239 টাকা, তাহলে সেই জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্য যদি 100% হয়, তার সঙ্গে 18% লাভ করেছো, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 118%। বোঝা গেছে? এটা বিক্রয় মূল্য, কিন্তু বিক্রয় মূল্য বলেছে 1239 টাকা, তাহলে আমি বলতে পারি 118%-এর ভ্যালু হচ্ছে 1239 টাকা। 1%-এর ভ্যালু হবে 1239/118। ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? এটাই কিন্তু প্রশ্ন। 1239 গুণিতক 100
বাই 118, এটা কাটাকুটি করো, উত্তর 1050 বেরোবে। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে 14 সেমি ব্যাসার্ধর একটি বৃত্তের কেন্দ্রে 67.5 ডিগ্রি কোণ উৎপন্ন হলে সম্মুখের বৃত্তচাপের দৈর্ঘ্য কত। দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি বলে দিয়েছে, বৃত্তের কেন্দ্রে একটা 67.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার বলেছে সম্মুখের বৃত্তচাপ অর্থাৎ এটার দৈর্ঘ্য কত। দেখো যখন এই জিনিস চাইছে, এটা কি বৃত্তের যে পরিধি রয়েছে তার মধ্যে একটা পার্ট যদি চায়, আমরা করব কি বৃত্তের টোটাল কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি, এবং তার জন্য এই যে যেটা চাইছে এইটা চাইছে, যদি ক্ষেত্রফল চাইছো আমি বলবো এখন এইটা চাইছে, এইটা কি এইটা হচ্ছে পরিধি যেটা আছে, যেটাকে আমরা পরিসীমাও বলি, সেই পরিসীমার একটা পার্ট এর ভ্যালু চাইছে। আমরা তখন পরিধির যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে বসাবো 2πr, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে পরিসীমার দৈর্ঘ্য হবে 2πr। যদি 1 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে এটার দৈর্ঘ্য হবে 2πr/360 ডিগ্রি, কিন্তু কোণ উৎপন্ন হয়েছে 67.5 ডিগ্রি, তাহলে 67.5 ডিগ্রি হলে উত্তর হবে 2πr/360 ডিগ্রি গুণিতক 67.5। এখানে পাইয়ের ভ্যালু 22-এর 7 বসাবে, 2 গুণিতক 22/7, এখানে 360 ছিল, আর এর ভ্যালু 14 এটাকে বসাবে, আর 67.5 থেকে 675/10 করবে, এটা কাটবে, কাটলে 16.5 উত্তর আসবে। আমি ক্যালকুলেশনগুলো আর করছি না, তোমরা করে নিও। যদি বলতো যে এর ক্ষেত্রফল কত হবে, তখন তোমরা এইখানে যেখানে পরিধির ফর্মুলা বসিয়েছো সেখানে পরিধির ফর্মুলা না বসিয়ে πr² অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা বসাতে, এছাড়া আর কিছু এই অঙ্কগুলোতে নেই। যখন বৃত্ত চাপ চাইবে তখন 360 ডিগ্রি সমান 2πr, যখন বলবে এই যে ক্ষেত্রফলটা উৎপন্ন হলো এর ক্ষেত্রফল কত, তখন তোমরা বসাবে 360 ডিগ্রি সমান πr², 1 ডিগ্রি সমান কত, আর এইখানে যে কোণটা দেবে সেই কোণের মান সমান কত। বোঝা গেছে? পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে এক ব্যক্তি 45 কিমি/ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে অফিসে 2 মিনিট দেরিতে পৌঁছান, অন্যদিকে 48 কিমি/ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে তিনি 1 মিনিট আগে অফিসে এসে পৌঁছান, তিনি কত কিমি দূরত্ব গাড়ি চালিয়ে যান। দেখো এখানে যাওয়ার সময় যে স্পিড সেটা হচ্ছে 45, আর আসার সময় যে স্পিড সেটা হচ্ছে 48, তাহলে স্পিডের রেশিও 45:48। স্পিডের রেশিও কাটবে না, যারা টাইম অ্যান্ড ডিস্টেন্সের আমার ভিডিওগুলো দেখেছো আমি সেখানে বারবার বলেছি স্পিডের রেশিও কাটবে না। এবার দেখো 45:48 স্পিডের রেশিও আছে, টাইমের রেশিও কী হবে, ঠিক তার উল্টো, অর্থাৎ 48:45। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ব্যক্তি বাড়ি থেকে অফিসে যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটা সবসময় নির্দিষ্ট, সে যে স্পিডেই যাক বাড়ি থেকে অফিস পর্যন্ত দূরত্বটা কিন্তু ফিক্সড। যাই বললাম দূরত্বটা ফিক্সড, তাই এই দূরত্বের জায়গায় 1 মনে করে নাও, তাহলে এস ইজ ইকুয়াল টু কী হবে 1/t। এটা বলতে বোঝায় স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও ঠিক তার উল্টো হবে, তাই এখানে আমি স্পিডের রেশিও 45:48 ছিল, টাইমের রেশিওকে তার উল্টো করেছি। তুমি টাইমের রেশিওটাকে কাটতে পারো, দেখো 3/16 = 48, 3/15 = 45, অর্থাৎ প্রথমে যদি 16 মিনিট বা 16 ইউনিট সময় লাগতো, পরে সময় লাগছে 15 ইউনিট, তাহলে পরে 1 ইউনিট কম সময় লাগছে। বোঝা গেছে? কিন্তু দেখো এখানে প্রথমে যখন গেছিল 2 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, আর পরে 1 মিনিট আগে পৌঁছাচ্ছে। একবার যদি বলে দেরিতে এবং আরেকবার যদি বলে আগে, তাহলে এখানে যে সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোকে যোগ করবে, অর্থাৎ 2 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে আর 1 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে এই সময়টা হবে 3 মিনিট। যদি এখানে এটাও দেরিতে পৌঁছাচ্ছে এটাও দেরিতে পৌঁছাচ্ছে দিত, তাহলে তুমি এই সংখ্যা দুটোকে বিয়োগ করতে। যদি এটাও আগে পৌঁছাচ্ছে এটাও আগে পৌঁছাচ্ছে বলা থাকতো, তখনও তুমি বিয়োগ করতে। শুধুমাত্র যোগ আমরা তখনই করব যদি একটা আগে থাকে এবং একটা পরে থাকে। একবার আগে পৌঁছাবে একবার দেরিতে পৌঁছাবে, এই দুটো ডাটা যদি দেওয়া থাকে তাহলে এই সংখ্যাগুলোকে অর্থাৎ 2 মিনিট আর 1 মিনিট যোগ করো 3 মিনিট। এই 3 মিনিটের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ প্রথমে যত ইউনিট সময় পৌঁছাতো আর পরে যত ইউনিট সময় পৌঁছাচ্ছে তাদের ডিফারেন্স আমি যেটা দেখছি সেটাই হচ্ছে এখানে যে সংখ্যাটা বেরোবে, অর্থাৎ 3 মিনিট।
বোঝা গেছে? 1 ইউনিটের ভ্যালু যদি 3 মিনিট হয় তাহলে পরে সময় লেগেছিল 15 ইউনিট। এই 15 ইউনিটের ভ্যালু কত? 1-এর ভ্যালু 3 মিনিট হলে 15-র ভ্যালু 3-15 45 মিনিট। আমি দেখলাম যে পরে যেতে তার 45 মিনিট সময় লেগেছে, কিন্তু পরে তার স্পিড ছিল 48। বলেছে ডিস্টেন্স কত? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে পরে স্পিড ছিল 48 ইন্টু টাইম, পরে টাইম লেগেছে 45 মিনিট। কিন্তু খেয়াল রেখো ফর্মুলায় এই যে টিটা থাকে এই টাইমটা হচ্ছে ঘন্টায়, অর্থাৎ ঘন্টায় দেওয়া থাকে। এখানে টি যেহেতু 45 মিনিট আছে তাই এটাকে 60 দিয়ে ভাগ করলে 45 মিনিটটা ঘন্টায় পরিণত হয়ে গেল। এবার জাস্ট এটাকে কাটাকুটি করো, 15 দিয়ে কাটলে এইটা আসবে 3-12 36, অর্থাৎ বাড়ি থেকে অফিসের দূরত্ব 36 কিলোমিটার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে 100 আর 700-র মধ্যে রাখা কটা নিখুঁত বর্গক্ষেত্রের সর্বনিম্ন পূর্ণ সংখ্যায় একটি 6 আছে। বাংলা টার্মটা খুবই বিচ্ছিরি টাইপের এখানে দেওয়া আছে, যেটা অরিজিনালি বলতে চেয়েছে 100 আর 700-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো কারুর বর্গ, মনে করো যেগুলো কারুর বর্গ, সেই যে সংখ্যাগুলোর বর্গ করছো, বর্গ করার পরে তার একক স্থানীয় সংখ্যা বা ইউনিট প্লেসে কতগুলোর 6 আছে। কীরকম রেঞ্জটা দিয়েছে 100 আর 700-র মধ্যে। 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, আর 700 দেখো আমি দেখব যে এরকম স্কোয়ার, এটা তো 700 তো কারো রুট না। 27 স্কোয়ার মানে হচ্ছে 729, 27 স্কোয়ার মানে 729, অর্থাৎ আমি দেখব 10 স্কোয়ার থেকে 26 স্কোয়ার পর্যন্ত। তার কারণ 26 স্কোয়ার মানে 676, ভালো করে বোঝো। 26 স্কোয়ার মানে 676, 27 স্কোয়ার মানে 729। আমাকে যেহেতু 700-র মধ্যে বলেছে, 700-র মধ্যে 676 আছে, তাই আমি এখানে 26 স্কোয়ার লিখলাম। অর্থাৎ আমি দেখব 10 স্কোয়ার থেকে 26 স্কোয়ারের মধ্যে, অর্থাৎ 10 স্কোয়ার আর 26 স্কোয়ার এই রেঞ্জটা পর্যন্ত আমাকে কতগুলো এমন সংখ্যা আছে যে সংখ্যাগুলোর শেষে 6 আছে। আমি কি করে বুঝবো যে এরা কতগুলো সংখ্যা আছে যার শেষে 6 আছে? দেখো যে কোনো সংখ্যা যদি তুমি বর্গ করো, যদি তার শেষ ডিজিটটা 4 হয় তাকে বর্গ করলে দেখবে 6 চলে আসছে, অথবা শেষ ডিজিটটা যদি 6 হয় তাকেও বর্গ করলে 6 আসবে। মানে কি, তুমি মনে করো যদি আমি বলি 14 স্কোয়ার করতে, আমি পুরোটা স্কোয়ার মনে করো যাই না, কিন্তু আমি জানি 4 স্কোয়ার 4 4 16, অর্থাৎ লাস্ট ডিজিটটা 6 আসবে। অথবা মনে করো 16 স্কোয়ার বলেছে, 16 স্কোয়ারে লাস্ট যে ডিজিটটা আছে তাকে যদি স্কোয়ার করি 6 6 36, অর্থাৎ শেষ ডিজিটটা 6 আসবে। প্রশ্নে এটাই বলেছে যে এরকম কতগুলো সংখ্যা আছে যাদেরকে তুমি বর্গ করছো, বর্গ করার পর শেষ ডিজিটটা 6 হচ্ছে। আমি দেখব এরকম 10 আর 26 এই পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলোর শেষে 4 বা 6 আছে। আমি বলবো 10-এর পরে 14 স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে শেষ ডিজিটটা 6 হবে, কেন 4 4 16 হয়। 14-এর পর 16 আমি নেবো, কেন 6 6 36, এরও লাস্ট ডিজিটটা 6 আসবে। আর আমি 4 কোথায় পাবো? 16-র পরে আমি পাবো 24-এ গিয়ে পাবো, 24-এর পরে আমি 26-এ পাবো। অর্থাৎ 10 স্কোয়ার অর্থাৎ 100 এবং 700-র মধ্যে আমি 1টা 2টো 3টে 4টে সংখ্যা পাচ্ছি যেগুলোকে আমি বর্গ করলে শেষ ডিজিটটাকে আমি 6 পাবো, যেটা এই প্রশ্নে বলেছে। তাহলে এরকম সংখ্যা আছে 1 2 3 4টে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 11-র প্রশ্নে বলেছে নকুল 5.25 কিমি পার ঘন্টা গতিতে হাঁটতে পারে, অথবা 12.25 কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালাতে পারে। এখানে দাঁড়িয়ে এটা 98 কিমি দূরত্ব যেতে নকুলের সময় লাগে 12 ঘন্টা, তাহলে নকুলকে কত ঘন্টা হাঁটতে হয়েছিল? দেখো যদি হেঁটে যায়, আমি ডাব্লু দিয়ে হেঁটে ওয়াক লিখছি, আর যদি গাড়িতে যায় ড্রাইভিং করে তাহলে আমি ডি লিখছি। যদি হেঁটে যায় স্পিড হচ্ছে 5.25 কিমি পার ঘন্টা, আর যদি গাড়ি করে যায় তাহলে 12.25 কিমি পার ঘন্টা তার স্পিড হবে। এবারে দেখো টোটাল 98 কিলোমিটার যেতে হবে 12 ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কতটা যেতে হবে? 98/12, 12 ঘন্টায় যাচ্ছে 98 কিলোমিটার, 1 ঘন্টায় কতটা যাচ্ছে, অর্থাৎ আমি অ্যাভারেজ বার করলাম। এই অ্যাভারেজটাকে আমি এখানে লিখব, তার কারণ আমি অ্যালিগেশন প্রসেস আনতে চাইছি। এবার দেখো এর নিচে 12 চলে এসছে, দশমিক আছে, ক্যালকুলেশন করা অসুবিধাজনক, তাই 12 দিয়ে সব ফিগারগুলোকে গুণ করে দাও। আমি যদি 12 দিয়ে সব ফিগারগুলোকে গুণ করি, 12 দিয়ে 5.25কে গুণ করলে বেরোবে 63,
12 দিয়ে 12.25কে গুণ করলে 147 এবং 12 দিয়ে 98কে গুণ করলে 98। এবারে ক্যালকুলেশন সুবিধা হবে, এই দুটোকে বিয়োগ করো বেরোবে 35, এই দুটোকে বিয়োগ করো বেরোবে 49, এটাকে 7 দিয়ে কাটলে 7 7 49, 5 7 35, অর্থাৎ 7:5 রেশিও বেরোলো। এবার প্রশ্ন হচ্ছে এই রেশিওটা কিসের? এই রেশিওটা হচ্ছে টাইমের রেশিও। বোঝা গেছে? যখন এখানে গতিবেগ দেওয়া থাকবে তখন কিন্তু যে রেশিওটা এখানে বেরোবে সেটা টাইমের রেশিও বেরোবে। অর্থাৎ তার হেঁটে যদি 7 ইউনিট সময় লাগে, গাড়ি করে যেতে সময় লাগবে 5 ইউনিট, তাহলে হেঁটে আর গাড়ি করে যেতে মোট সময় লাগবে 7 আর 5-এ 12 ইউনিট। কিন্তু প্রশ্নে দেওয়া ছিল হেঁটে আর গাড়ি করে টোটাল যেতে 12 ঘন্টা সময় লেগেছে, তাহলে আমি বলবো 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 ঘন্টা, 1 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা। কি চেয়েছে? নকুলকে কত ঘন্টা হাঁটতে হয়েছিল? নকুলকে হাঁটতে হয়েছিল 7 ইউনিট, দেখতে পাচ্ছ। অর্থাৎ 7 ইউনিট মানে কত ঘন্টা সেটাই প্রশ্ন চেয়েছে। 1 ইউনিটের ভ্যালু 1 ঘন্টা হলে 7 ইউনিটের ভ্যালু 7 ঘন্টা হবে, অর্থাৎ নকুলকে 7 ঘন্টা হাঁটতে হয়েছিল, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, পরেরটা প্রবাবিলিটির অঙ্ক। অনেকেই হয়তো প্রবাবিলিটি ভয় পাও, কিন্তু আমি প্রবাবিলিটির ভিডিও বানাবো, তখন দেখবে হয়তো অনেকটাই তোমাদের ভয় কাটবে। তবু আমি এখানে কিছুটা বলার চেষ্টা করি। একটি ব্যাগে কিছু বর্ণ আছে যা দিয়ে টেলিফোনিক শব্দটি হয়। সেই ব্যাগের ভিতর থেকে যথেচ্ছভাবে একটি বর্ণকে তুলে নেওয়া হলো। ব্যাগটি থেকে তুলে নেওয়া বর্ণটি যে একটি স্বরবর্ণ হবে তার সম্ভাবনা কতখানি? কি বলেছে দেখো, ধীরে ধীরে বোঝো। এই জায়গাটা যেটা আমরা করি প্রবাবিলিটির ক্ষেত্রে, আমি দেখব যে আমাকে কি বলা হয়েছে। টেলিফোনিক শব্দটা দিয়েছে, টেলিফোনিক এই শব্দটার মধ্যে কতগুলো লেটার আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। বলেছে এই 10টা যে লেটার আছে তার মধ্যে তুমি চুজ করো। আমি সেখানে চুজ সি লিখলাম। বোঝা গেছে? এইভাবে মনে রাখলে সুবিধা হবে। এর অনেক মানে আছে, আমি এখন সেখানে যাচ্ছি না। 10টার মধ্যে চুজ করতে হবে কতগুলোকে? সেই ব্যাগের ভিতর থেকে যথেচ্ছভাবে একটা বর্ণকে তুলে নিচ্ছ, অর্থাৎ 10টা যদি বর্ণ থাকে তার মধ্যে চুজ করছো একটা। বোঝা গেছে? এইটা নিচে বসে, যেটা তোমাকে বললো যে 10টার মধ্যে একটাকে চুজ করতে হবে। এবার উপরে কি বসবে? এবারে দেখতে হবে যে তোমাকে বলেছে ব্যাগটি থেকে তুলে নেওয়া বর্ণটি একটি স্বরবর্ণ বা ভাওয়েল হবে। আমি তুলব একটা, অর্থাৎ আমি চুজ করব একটা, এটা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এবারে বলছে যেটা চুজ করবে সেটা স্বরবর্ণ হবে। আমি দেখব এটার মধ্যে কতগুলো স্বরবর্ণ বা ভাওয়েল আছে। দেখো 1টা 2টো 3টে 4টে স্বরবর্ণ আছে, ই ই ও আই। তাহলে আমাকে বলেছে একটা চুজ করতে হবে, কিন্তু সেটা 4টের স্বরবর্ণের মধ্যে একটাকে চুজ করতে হবে। বোঝা গেছে? এই পোর্শনটা উপরে আসবে। এটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস। এখন হয়তো বুঝবে না, আমি চেষ্টাও করছি না বলার। মোটামুটি যেটা তোমাকে এখানে টেলিফোনিকের মধ্যে দেখব কতগুলো লেটার আছে, 10টা। তার মধ্যে চুজ করতে বলছে, সি দিয়ে চুজ হয়ে, তাই তুমি সি লেখো। তার মধ্যে একটাকে তুলছো, তাই এখানে 1 লিখলে। এই পুরো পোর্শনটা নিচে বসাও। এবার তোমাকে একটা চুজ করতে বলছে, সেখানে চুজ করতে হবে একটা, কিন্তু এই একটা কি হবে? একটা হবে স্বরবর্ণ। আমি দেখব স্বরবর্ণ কতগুলো আছে, স্বরবর্ণ 4টে আছে। স্বরবর্ণ চুজ করতে হলে আমি স্বরবর্ণ থেকেই চুজ করতে পারবো, ব্যঞ্জন বর্ণ থেকে কখনো স্বরবর্ণ চুজ করা যায় না। তাই আমি দেখব এখানে কতগুলো স্বরবর্ণ আছে, 4টে স্বরবর্ণ আছে, তাই 4টের মধ্যে একটাকে চুজ করব। এটা তোমার উত্তর হবে। এবার এই ফিগারগুলো মানে জানো না, আমি বলে দিই। NC1 এটার মানে হচ্ছে n। n মানে কি? n মানে যে কোনো একটা সংখ্যা। মনে করো আমি যদি বলি 4, এর জায়গায় যদি 4 বসাই, তাহলে আমি 4C1 মানে লিখব 4। দেখো এখানে n থাকলে, এখানে যদি 1 থাকে, তাহলে এটার ভ্যালুই উত্তর হয়। তাহলে 4C1 মানে আমি 4 লিখব। তেমন করে 10C1 মানেও আমি 10 লিখব। বোঝা গেছে? 4C1 এখানে যদি 1 থাকে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকে সেটাই তুমি ওপরে বসাবে। এখানে যদি 1 থাকে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা তুমি নিচে বসাবে। বোঝা গেছে? 4/10 মানে 0.4, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে বি এর কোন মানের ক্ষেত্রে দ্বিঘাত ফাংশন fx = x² - 3bx + 9 এর ন্যূনতম মান -27 হবে। ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম। এই মিনিমাম ভ্যালুটা -27 হবে। এই ফাংশনটা দিয়েছে। ফাংশন মানে কি? তুমি এটাকে যদি ভুলে যাও, এই ইকুয়েশনটার ন্যূনতম মান -27 বলেছে।
বুঝেছে? এইটা ফাংশন, তুমি এটাকে ভুলে যাও। এই ইকুয়েশনটার ন্যূনতম মান -27। আমি যদি লিখি x² - 3bx + 9, এটার মিনিমাম ভ্যালু বলতে কি বোঝায়? মিনিমাম ভ্যালু বলছে ইকুয়াল -27, এটা মিনিমাম ভ্যালু। কিন্তু মিনিমাম মানে তার থেকে বড়ও হতে পারে, অর্থাৎ আমি এরকমভাবে লিখব। আবার বোঝো, মিনিমাম ভ্যালু মানে মিনিমাম 27, থেকে বড়ও কিন্তু হতে পারে, কিন্তু ভ্যালুটা দিয়েছে ওর মিনিমাম 27, তাই আমি রেঞ্জটা দিলাম > -27। এখানে ন্যূনতম বলেছে, তুমি -27 ধরে করতে পারতো, কিন্তু সিস্টেম অনুযায়ী যেটা মিনিমাম যদি বলে, মিনিমাম ভ্যালু মানে ইকুয়াল টু, কিন্তু মিনিমাম বলা মানে ইকুয়াল টু অথবা তার থেকে বেশিও হতে পারে। যেখানে মিনিমাম বলেছে -27 ধরে তুমি অঙ্ক করাতে পারতে, কিন্তু রেঞ্জের প্রশ্নে মিনিমাম বললে তুমি > দেবে। হয়েছে? এবারে দেখো, আমি যদি -27টা ইজিকে নিয়ে আসি, অ্যাজ ইফ এটা তুমি লিখছো, কিন্তু এখানে যেহেতু সমান চিহ্ন আছে মনে হচ্ছে, -27টা এদিকে নিলে যেমন +27 হয়, সেইভাবেই ক্যালকুলেশন আমি করব। -27টা এই দিকে নিয়ে এলে +27 হবে, 27-এর সঙ্গে 9 যোগ করলে 36 হবে, অর্থাৎ এইটাকেই আমি লিখতে পারি x² - 3bx + 36 > 0। কেন? ওইদিকে -27টা চলে এসছে। এবার তোমাদের কাজ হবে, এই ফাংশন যেটা এলো এটাকে একটা স্কোয়ার ফরম্যাটে, অর্থাৎ a-b² অথবা a+b² এর ফরম্যাটে নিয়ে যা। আমি যদি এটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করি, a² - 2ab, b এমন জিনিস লিখতে হবে যেন উপরের ফিগারটা আসে। দেখো, আমাকে b লিখতে হবে 3b/2, তার কারণ 2 কেটে গেলে 3bx উপরের লাইনের সঙ্গে ম্যাচ করবে। আমি এখানে b লিখলাম মানে এই পুরোটা a² - 2ab + b²। বোঝা গেছে? এবারে দেখো, 36 ছিল, আমি 36 লিখলাম, কিন্তু এইটা ছিল না। 2 কাটলে 3bx ছিল, 36 ছিল, কিন্তু এইটা এক্সটা এসে গেছে, আগের লাইনে ছিল না, তাই এখানে যেহেতু পজিটিভ আছে, এখানে তুমি এটাকে নেগেটিভ করে দাও। তাহলে কি হবে, এইখানে যে সংখ্যাগুলো থাকলো সেগুলো কেটে উপরের লাইনটায় যেন অ্যাডজাস্ট হয়, সেটাকে তোমাকে দেখতে হবে। বোঝা গেছে? এইটা কিসের ফর্মুলা পড়লো? এইটা পড়লো x - 3b/2² এর ফর্মুলা। x - 3b/2 তার হোল² এর ফর্মুলা পড়লো। আর এইটা কি পড়ে থাকলো এখান থেকে? এক্সট্রা 36 + 36 - 3b² মানে 9b², আর 2a² মানে 4 > 0 পড়ে থাকলো। বুঝে গেছে? এবার দেখো, এইটা একটা স্কোয়ার, কোনো স্কোয়ার, যে কোনো স্কোয়ার সর্বদা > 0 হবে। বোঝা গেছে? কেন? স্কোয়ার মানে সবসময় পজিটিভ ভ্যালু দেবে, -² মানেও পজিটিভ হয়ে যায়, +² মানেও পজিটিভ। এই যে ফিগারটা যেটা স্কোয়ার আছে, সেটার ভ্যালু সবসময় > 0 হয়। এটার ভ্যালু যদি সবসময় > 0 হয়, তাহলে এটার ভ্যালু অবশ্যই 0 হতে হবে, অর্থাৎ 36 - 9b²/4 = 0 হতে হবে। এটার ভ্যালু যদি সবসময় > 0 হয়, তাহলে বাকি পোর্শনটার ভ্যালু অবশ্যই 0 হতে হবে। বোঝা গেছে? আমি যদি এইটাকে নিয়ে যাই, 36 = 9b²/4, 4 × 9 = 36, কাটলে b² = 16। কোথায় দেখাই? b² = 16, তাহলে b এর ভ্যালু হবে ±√16, অর্থাৎ +−4, অর্থাৎ b এর ভ্যালু +−4, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একটা সরল দিয়েছে, বলেছে এইটার মান কত। তোমরা সবাই বদমাস রুল জানো, যেখানে এক্ষেত্রে ব্র্যাকেট, ভাগ, গুণ, যোগ, বিয়োগ এছাড়া কিছু চিহ্ন নেই, তাই ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে করব। কোথায় ভাগের কাজ আছে? এই জায়গাটায় ভাগ আছে, অর্থাৎ 24কে 4 দিয়ে ভাগ করলে বেরোবে 6। আমি তখন এই দুটোকে ভুলে যাব, ভাগের কাজ হয়ে গেছে। তারপর আছে গুণের কাজ। গুণ কার সঙ্গে আছে? 3-এর সঙ্গে আছে, তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করলে হবে 18, আমি তখন একেও ভুলে যাব, অর্থাৎ 18 বেরোলো। তারপরে এই দুটোর মধ্যে কি আছে? 26 থেকে বিয়োগ 18, 26 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 8। এই পুরো কাজটা হয়ে গেল। এবার 28 থেকে 8 বিয়োগ যদি করি, এই পুরো কাজটা, সেটা হবে 20। এবার 30 থেকে যদি 20 বাদ দিই, সেটা হবে 10। 48 থেকে 10 বাদ দিলে উত্তর হবে 38, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন।
15 প্রশ্নে বলেছে নিচের কোন ভগ্নাংশটি 13/17 সমান না। দেখো ভগ্নাংশ দেওয়া আছে 13/17, এর সমান ভগ্নাংশ সেগুলোই হবে লবে যে সংখ্যাটা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটা দিয়ে যদি হরেও গুণ করো, অর্থাৎ এই রেশিওটাকে উপর আর নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো বেরোবে সেই সব ভগ্নাংশগুলোই কিন্তু 13/17 সমান হবে। তোমাকে এখানে বলেছে 13/17 সমান না, তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবে 3-এর উত্তরটা হবে। তার কারণ আমি 13কে 11 দিয়ে গুণ করলে 143 হয়, তাহলে 17কেও আমি 11 দিয়ে গুণ করতে বাধ্য থাকব, কিন্তু 17কে 11 দিয়ে গুণ করলে 187 হয়, 221 হয় না। তাহলে আমি বলবো 13/17 সমান না, সেটা হচ্ছে 143/221। পরের প্রশ্ন 16 প্রশ্নে বলেছে বার্ষিক 8% সরল সুদে নির্দিষ্ট কয়েক বছরের জন্য 975 টাকা বিনিয়োগ করা হয়েছিল, সেই অর্থ মেয়াদ পূর্তিতে 1443 টাকা হয়, তাহলে মোট কত বছরের জন্য টাকা বিনিয়োগ করা হয়েছিল। দেখো এখানে টাকা বিনিয়োগ করা হচ্ছে 975 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট 975, ইন্টারেস্ট কত পেলে, তুমি মেয়াদ পূর্তিতে 1443 টাকা পেয়েছো, তার মধ্যে যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিয়ে দাও তাহলে ইন্টারেস্ট পাবে, এটা বাদ দিলে আসছে 468 টাকা। বোঝা গেছে? টাইমটা তোমাকে বার করতে দিয়েছে, আমরা জানি, রেটটা দেওয়া আছে 8%। আমরা জানি 100I = PTR, এই সূত্রটা। এখানে মানগুলো বসিয়ে দাও, 100, I এর ভ্যালু 468, এটা এখানে বসাও, পি এর ভ্যালু 975, টি এর ভ্যালু চেয়েছে, আর আর এর ভ্যালু হচ্ছে 8, এটাকে কাটো, টি এর ভ্যালু 6 আসবে, আমি আর কাটাকুটিটা দেখাচ্ছি না, বেকার সময় নষ্ট। টি = 6, অর্থাৎ 6 বছর সময় লাগবে। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলেছে এই সংখ্যার কটি গুণনীয়ক 1440-এর গুণক, গুণক মিন্স মাল্টিপ্লায়ার আর গুণনীয়ক ফ্যাক্টরস। দেখো তোমাকে বলেছে 1440-এর গুণক হবে, মনে করো এরকম গুণকের সংখ্যা হচ্ছে এক্স পিস, অর্থাৎ 1440কে আমি এক্স দিয়ে যদি গুণ করি তাহলে সেই গুণফলটা হবে 2⁸ × 3⁶ × 5² 10⁴। 1440-এর গুণক কটা চেয়েছে, আমি গুণক বার করছি, এটা উত্তর চাইনি, চেয়েছে গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টরস চেয়েছে। আমি আগে দেখব যে এরকম কতগুলো গুণক বা মাল্টিপ্লায়ার আছে, এক্স যেটা ধরলাম সেটাই উত্তর না, আমি আবার বলছি আমি দেখছি কতগুলো গুণক আছে। তোমাকে চেয়েছে গুণনীয়ক, অর্থাৎ এক্সের যে ভ্যালুটা বেরোবে তার মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে সেটাই কিন্তু উত্তর। বোঝা গেছে? ফ্যাক্টর বা গুণনীয়ক। এখানে দেখো তোমাদের যে কাজটা করতে হবে, এইগুলোকে সব মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে। যদি 1440কে ভাঙো তাহলে এটা আসবে 2⁵ 3² × 5, এটাকে যদি ভাঙো ইন্টু এক্স আছে। এদিকে দেখো এটা মৌলিক সংখ্যা আছে, রেখে দাও, 3 মৌলিক সংখ্যা রেখে দাও, 5 মৌলিক সংখ্যা রাখো, কিন্তু 10 মৌলিক সংখ্যা না, এটাকে 2 × 5 অর্থাৎ দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নাও। বুঝে গেছে? এটাকে যদি আরও একটু ক্যালকুলেশন করো, 3⁶ 5², এটা যদি বেরোয় 2⁴ × 5⁴ বেরোবে। ব্র্যাকেট থেকে যখন বেরোবে এটার মাত্রাও 4 চাপবে, এটার মাত্রাও 4। দেখো 2 এখানে 4টে আছে, এখানে 8টা আছে, 2 টোটাল 8 আর 4 12টা আছে, 3 6টাই আছে, আর 5 আছে, 2 আর 4 6 পিস, 5-এর মাথায় 2 আর 4 অর্থাৎ মোট 6টা আছে। এখান থেকে যেটা ছিল, এবার এদিকে তুমি কাটতে পারো মানে কি, এই দেখো যখন আমি এক্সের ভ্যালু বার করছি তখন এই পুরো পোর্শনটা নিচে চলে যাবে, নিচে যখন চলে যাবে তখন আমি যদি এইভাবে কাটি তাহলে এক্সের ভ্যালুটা লিখব 2⁻12 আছে, এখান থেকে 2⁵ মাইনাস করো, কেন এটা নিচে যখন থাকবে সূচকের সিস্টেমে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই এইটা যেহেতু নিচে যাবে আমি বুঝতে পারছি, তাই 2⁻12 থেকে 2⁵ বিয়োগ হলে 2�7 পড়ে থাকবে, আমি এটা কেটে দিলাম, ইন্টু এদিকে 3⁶ ছিল, এদিকে 3² আছে, 3²টা যখন এইদিকে চলে আসবে অর্থাৎ নিচে চলে আসবে তখন এই 6 থেকে 2 পাওয়ারটা মাইনাস হয়ে গিয়ে পাওয়ারে চলে যাবে 4। বোঝা গেছে? এরপরে এইখানে যেটা থাকবে 5 আছে, 5-এর পাওয়ারে 6 ছিল, একটা 5 যদি চলে যায় এই 6টা থেকে তাহলে 5 পড়ে থাকবে 5টা। এই যে এক্স যেটা বেরোলো, যে গুণকটা বেরোলো, এই যে সংখ্যাটা এর মাল্টিপ্লায়ার, এই যে সংখ্যাটা বেরোলো এর ফ্যাক্টর যতগুলো হবে ততই কিন্তু উত্তর। ফ্যাক্টর কি করে বার করে? মৌলিক সংখ্যায় ভাঙার ফলে
পাওয়ার যেগুলো থাকবে সেই পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ করবে, যোগ করে ওই যোগফলগুলোকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে নাম্বার অফ ফ্যাক্টরস এবং সেটাই এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? তাহলে এই সংখ্যাটার মধ্যে নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো আছে? এর পাওয়ারে 7 আছে, তার সঙ্গে 1 যোগ করো, গুণিতক এর পাওয়ারে 4 আছে, তার সঙ্গে 1 যোগ করো, এবং এর পাওয়ারে 5 আছে, তার সঙ্গে 1 যোগ করো। খেয়াল রাখতে হবে এগুলো সব মৌলিক সংখ্যা যেন ভাঙা হয়। বোঝা গেছে? তাহলে এটা 8, এটা 5, এটা 6, 5 6 30, 30কে 8 দিয়ে গুণ করলে 240, অর্থাৎ নাম্বার অফ ফ্যাক্টরস 240, যেটা এই প্রশ্নের ক্ষেত্রে চেয়েছে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি হলে এর মোট ক্ষেত্রফল কত? তোমরা সবাই জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমি ওটা দেখাবো না। আমি যদি ত্রিভুজের তোমরা ভিডিও দেখো, আমি সেখানে বলেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি বাহু 2 মনে করি তাহলে ক্ষেত্রফল হয় √3। কেন? √3/2 আমি যদি বাহু 2 মনে করি তার স্কোয়ার, 2 2 যদি কাটে তাহলে 2 2 4 হয়ে যাবে এটা, কেন 2 স্কোয়ার 4, এটা 2 2 4 কাটবে, অর্থাৎ √3/4 4 4 কেটে গেলে √3 আসবে। এটাই আমি এখানে ধরে রেখেছি যে আমি যদি বাহুর মান 2 মনে রাখি আমি বলবো ক্ষেত্রফল হবে √3। এইভাবে √3/4 ইন্টু বাহু যদি 2 মনে করো তার স্কোয়ার 4, 4 4 কাটলে এখানে √3 পড়ে থাকে। এবারে দেখো বাহুর দৈর্ঘ্য 4√3 দিয়েছে, আমি জানি 2 হলে ক্ষেত্রফল √3 হয়, যদি 4√3 হয় ক্ষেত্রফল কত হবে সেটা চেয়েছে। আমি এটাকে কত দিয়ে গুণ করলে এটা আসবে? আমি দেখছি 2কে 2√3 দিয়ে গুণ করলে তবে এটা আসবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি এখানে যা দিয়ে গুণ করব তার স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এটা শুধু মনে রাখতে হবে। বাহুকে আমি বাহু দিয়ে গুণ করে এটা পেলাম। যদি ক্ষেত্রফল চাই, যা ক্ষেত্রফল আমি জানি তাকে এখানে যেটা দিয়ে গুণ করব তার স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, আর কিছু না। 2√3 স্কোয়ার মানে কি? 2 2 4 গুণিত √3 স্কোয়ার মানে 3, অর্থাৎ এই জায়গায় এটা স্কোয়ার মানে 12, 12কে √3 দিয়ে গুণ করলে উত্তর হবে 12√3, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 19 প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:7, ক্ষুদ্রতম সংখ্যাটি 18 হলে বৃহত্তর সংখ্যাটি কত? খুব সোজা প্রশ্ন। 3:7, এর মধ্যে 3 ছোট, এর মান দিয়েছে 18, এটাকে কত দিয়ে গুণ করে 18 হয়? 6 দিয়ে। তাহলে বড় সংখ্যাটা এটাকেও 6 দিয়ে গুণ করে আমি বলবো 42, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে প্রথম দিনে একটি দোকানদার 60 টাকাতে, দ্বিতীয় দিনে 90 টাকাতে এবং তৃতীয় দিনে 90 টাকাতে কমলালেবু বিক্রি করে। সব দিনে যদি তার 50% লাভ হয়ে থাকে তাহলে এই 3 দিনের জন্য কমলালেবুর গড় ক্রয়মূল্য কত? অর্থাৎ মোট যে ক্রয়মূল্য তুমি বার করবে তাকে 3 দিয়ে ভাগ করলে গড় ক্রয়মূল্য হবে, কেন 3 দিনের কথা বলা হয়েছে। এখানে দেখো 50% লাভের কথা বলা হয়েছে। 50%কে যদি ফ্র্যাকশানে তুমি কনভার্ট করো 50/100 আসবে। 50/100 মানে কত? 1/2। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 টাকা যদি তোমার ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা হবে প্রফিট। 50% লাভ বলতে এইটা বোঝায়। 2 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা প্রফিট। কি বললাম? 2 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা প্রফিট, তাহলে বিক্রি করছো কত টাকায়? 3 টাকায়। বোঝা গেছে? 2 টাকায় কিনে 1 টাকা যদি লাভ হয় তাহলে তুমি বিক্রি করবে 3 টাকা। অর্থাৎ আমি এই 3টে ক্ষেত্রেই দেখছি যেহেতু 50% লাভ আছে তাহলে 3টে ক্ষেত্রেই CP/SP এটা কিন্তু 3/2 থেকে যাবে, 3টে ক্ষেত্রেই। বোঝা গেছে? এবারে দেখো প্রথম দিনে দোকানদার 60 টাকাতে বিক্রি করে, 60 টাকাতে বিক্রি করলো, আমি দেখছি বিক্রি 3 কিন্তু ওরা বলছে 60, কত দিয়ে গুণ করে 60 হয়? 20 দিয়ে। তাহলে আমি এখানেও 20 দিয়ে গুণ করে আমি বলবো এটা 20 দুগুণে 40। প্রথম দিনে যে বিক্রি করেছিল লেবু তার ক্রয় মূল্য ছিল 40 টাকা। দ্বিতীয় দিনে বিক্রয় মূল্য 90, আমি দেখছি বিক্রয় মূল্য 3, ওরা বলেছে 90, কত দিয়ে গুণ করলে হয়? 30 দিয়ে। তাহলে এটাকেও 30 দিয়ে গুণ করে আমি বলবো দ্বিতীয় দিনে ক্রয় মূল্য 60 টাকা। একই রকমভাবে দেখো এই 90টাই আবার তৃতীয় দিনে আছে, একই ফিগার। তাহলে তৃতীয় দিনের ক্ষেত্রেই এটাকে 30 দিয়ে গুণ করে যেহেতু 90 আসে তাহলে এটাকে 30 দিয়ে গুণ করে আমি বলবো এটা আসবে 60 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত বেরোলো? 40 টাকা প্রথম দিনে, দ্বিতীয় দিনে 60 টাকা, তৃতীয় দিনে 60 টাকা।
3 দিনে মোট ক্রয়মূল্য যদি এটা হয় গড়ে কত সেটাই চেয়েছে। 60 120কে 40 দিয়ে যোগ করলে 160, 160কে 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 3 তিরিককে 9, প্রায় 53 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 21 প্রশ্নে বলেছে এর একটা কাজ এককভাবে করতে সময় লাগে 12 দিন, বি এর ওই কাজ এককভাবে করতে সময় লাগে 30 দিন, সি এর সঙ্গে মিলে তারা সেই কাজ 6 দিনে সম্পন্ন করে দেয়, তাহলে সি এর এককভাবে কাজটি করতে কতদিন সময় লাগবে? এর 12 দিন সময় লাগছে, বি এর 30 দিন সময় লাগছে, এবং সি এর সঙ্গে মিলে তারা মানে কি, এ আর বি এর সঙ্গে যদি সি মিলিতভাবে কাজ করে তাহলে 6 দিন সময় লাগবে। আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক করাবার সময় বলেছিলাম যে এখানে যে সংখ্যাগুলো আসবে তাদের লসাগু করে আমি এইখানে বসাবো, সেটাই হবে টোটাল ওয়ার্ক। 12, 30 আর 6-এর লসাগু 60, এই 60টা হবে টোটাল ওয়ার্ক। এই 60কে 12 দিয়ে ভাগ করো 5, 60কে 30 দিয়ে ভাগ করো 2, 60কে 6 দিয়ে ভাগ করো 10, এগুলো যেগুলো বেরোয় সেগুলো হচ্ছে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, এবং এরা তিনজনে মিলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করে। বোঝা গেছে? দেখো এরা তিনজনে 10 ইউনিট করে কাজ প্রতিদিনে করে, তার মধ্যে এ আর বি প্রতিদিন 5 আর 2 7 ইউনিট কাজ করে। তিনজনে 10 ইউনিট কাজ করে, তার মধ্যে এ আর বি প্রতিদিন যদি 7 ইউনিট কাজ করে, তাহলে বাকি কাজটা কে করে? বাকি কাজটা অবশ্যই সি করবে, অর্থাৎ বাকি কাজ মানে প্রতিদিন 3 ইউনিট করে কাজ সি করছে। বোঝা গেছে? তিনজনে মিলে প্রতিদিন 10 কাজ করছে, তার মধ্যে এ আর বি দুজনে 7 ইউনিট করছে, তাহলে 10 থেকে 7 বাদ দিলে বাকি কাজটা সি করছে, অর্থাৎ সি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। এটা কিন্তু সবসময় প্রতিদিনের হিসেবে বেরোয়। প্রতিদিন যদি 3 কাজ করে, বলেছে ওই কাজটা সি একা কতদিনে করবে, ওই কাজ মানে কে, তো 60 ইউনিট কাজ। এই 60 ইউনিট কাজটা সি এর করতে কত সময় লাগবে? সি প্রতিদিন যদি 3 করে কাজ করে, তাহলে 60 কাজ করতে সি এর সময় লাগবে 20 দিন, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা সরল আছে, সবাই পারবে, কিন্তু আমি তবু এখানে একটা জিনিস বলে রাখি, যদি উত্তর দেখো এই পোর্শনটা দেখো দশমিকের এই দিকে সব জিনিসটাই ইকুয়াল আছে, অর্থাৎ যা কিছু ডিফারেন্স আছে সেটা দশমিকের পরে। এবার যদি দশমিকের পরে 3 ঘর দেখো, দেখো এখানে 664, এখানে 464, এখানে 644, এখানে 644 আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমি দেখব যে আমি যদি 3 ঘরও অ্যাটলিস্ট করার চেষ্টা করি তাহলে উত্তরটা কোন জায়গায় আসছে। আমি দেখব এখানে ম্যাক্সিমাম দশমিকের পর 4 ঘর আছে, আমি সবগুলোকেই দশমিকের পর 4 ঘর নেব। যেহেতু এইগুলো সব ইকুয়াল আছে, আমি এইগুলোকে ক্যালকুলেশন করার চেষ্টা করব না, শুধু দশমিকের পরের জিনিসগুলোকে আমি নিয়ে ক্যালকুলেশন করব। এখানে দশমিকের পর দেখো 0.0204 আছে, এখানে দশমিকের পর 204 আছে, আর কিছু নেই, শূন্য দিয়ে দিলাম। এখানে দশমিকের পর 0.04 আছে, আরও দুটো শূন্য দিয়ে দাও, আর এখানে 0.204 আছে, আর একটা শূন্য দাও। লাস্ট 3টে ডিজিট যোগ করো, 4, 4 4 8, 4 আর 2 6, 684, ঠিক হলো এটা, 4 4 8। এখানে একটা গন্ডগোল হচ্ছে কি, এটা 22 নম্বরের প্রশ্ন, আমি এটাকে 22 দশমিক ভাবছি, এটা 22 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো এইটা 204 আছে, এখানে দশমিকের কোনো প্রশ্ন নেই, তাই আমি এটা নেবো না। এখানে 0.4 আছে, 1 2 3টে 4 ঘর করে নাও, এটা হয়ে গেল। এখানে 0.04 আছে, আরও দুটো শূন্য দিয়ে দাও। এটা 0.204 আছে, একটা শূন্য নাও, আর এটা 0.0204 করো, এটাকে যোগ করো, 4 4 4 আর 2 6, 4 আর 2 6, এটা 0.6644 কোথায় আছে দেখে নাও, এখানে আছে, তাই উত্তর হবে এটা। বোঝা গেছে? পরের প্রশ্ন 23 প্রশ্নটা দেখো, একটা ঘড়িতে 5টা 43 বাজলে তার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে ছোট কোণটির মাপ কত? দেখো যখন তোমাকে অ্যাঙ্গেল চাইবে তখন একটা সূত্র মনে রাখলে সুবিধে হবে, সেটা হচ্ছে 60h - 11m/2। এটা হচ্ছে দুটো ঘড়ির কাঁটার মধ্যে উৎপন্ন কোণের ফর্মুলা। এই ফর্মুলাতে অনেকে 30h - 11m/2 এই হিসেবেও মনে রাখে। একই ব্যাপার দেখতে পাচ্ছ, এইটা অথবা এইটা, যেখানে h মানে হচ্ছে ঘন্টার কাঁটাটা কোথায় আছে, আর m মানে হচ্ছে মিনিটের কাঁটাটা কোথায় আছে। এই প্রশ্নে 5টা 43 দেওয়া আছে,
5টা মানে এইটা হচ্ছে এইচ এর ভ্যালু, আর 43 মিনিট অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে 43। আমি যদি এটায় বসাই তাহলে আমি অ্যাঙ্গেল পাবো 60 ইন্টু এইচ এর ভ্যালু 5 মাইনাস 11 গুণিতক এম এর ভ্যালু 5 এম এর ভ্যালু 43 বাই 2। এখানে আসছে 300, 43কে 11 দিয়ে গুণ করলে 473 বাই 2, অর্থাৎ মাইনাস 173 বাই 2। 173কে 2 দিয়ে যদি ভাগ করো 86.5 আসবে, মাইনাসটা ইগনোর করো, এটা হচ্ছে ছোট কোণ অর্থাৎ উত্তর 86.5 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যদি বড় কোণটা চাইতো, দুটো কোণের কথা বলেছে, বড় কোণ যদি চাইতো, তোমরা জানো এই একটা ঘড়ি যদি হয় এই টোটাল কোণটা হয় 360 ডিগ্রি। যদি বড় কোণ চাইতো তাহলে 360 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করতে, মাইনাসটাকে ইগনোর করবে। যদি বড় কোণ চাইতো 360টাকে বিয়োগ করলে তুমি বড় কোণ পাবে। আর একটা কথা আছে, এই ক্যালকুলেশনটা করে যদি এই ফিগারটা 180 থেকে উপরে হয়, যদি এই ফিগারটা এই ক্যালকুলেশন করে 180 থেকে বড় হয়, তাহলে ভাববে এটা বড় কোণের মাপ বেরিয়ে গেল। আবার বলছি, এইখানে ক্যালকুলেশন করার পর এই ফিগারটা যদি 180 ডিগ্রির থেকে বড় হয়, মনে করো 181 বা 182 কিছু একটা যদি আসে, তাহলে ভাববে এখানে বড় কোণের মাপ বেরোলো। সেক্ষেত্রেও তোমাকে 360 ডিগ্রি থেকে এখানে যেটা বেরোবে সেটাকে মাইনাস করলে তবে গিয়ে ছোট কোণের মাপটা পাওয়া যাবে। বোঝা গেছে? এই ক্যালকুলেশন ক্ষেত্রে যদি মনে করো এটা 200 ডিগ্রি বেরোতো, তাহলে কিন্তু আমি ছোট অ্যাঙ্গেল এটাকে বলতাম না, আমি বলতাম যেহেতু এই অ্যাঙ্গেলটা 180 থেকে বড় আছে, তাহলে এই উত্তরে এটা বড় কোণের মাপটা বেরিয়েছে। যদি ছোট কোণ চাইতো তাহলে আমি 360 ডিগ্রি থেকে এই 200টা মাইনাস করে উত্তর বলতাম 160 ডিগ্রি। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নে দিয়েছে সরল এক্সের মান নির্ণয় করো। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ আমি যদি করি, 12 থেকে 3 বাদ দিলে 9, এটা ব্র্যাকেট থেকে বেরিয়ে গেল। তারপরে ভাগের কাজ হয়, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5কে 9 দিয়ে গুণ করলে 45, 45 ভাজিতক এক্স সমান 9 দেওয়া আছে, এক্সের ভ্যালু কত? আলটিমেটলি এক্সের ভ্যালু 5 বেরোচ্ছে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 25-এর প্রশ্নে বলেছে 350-এর 46% মান কত? দেখো কোনো প্রশ্নে x% অফ ওয়াই মানে আমি বলতে পারবো y% অফ এক্স, অর্থাৎ পার্সেন্টেজটা এদিক ওদিক করলে উত্তরে কোনো এফেক্ট পড়ে না। x% অফ ওয়াই মানে যা হবে y% অফ এক্সও তাই হবে। আর একটা জিনিস খেয়াল রেখো, যদি কোনো জায়গায় দেখো একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে তাহলে সবসময় তাকে ডাবল করো। যেমন এইটার ক্ষেত্রে এখানে দেখছি একক স্থানে 0 আছে কিন্তু তারপরে 5 আছে। আমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 350কে 2 দিয়ে গুণ করলে 700 বেরোবে। একে 2 দিয়ে গুণ করলে তোমাকে একে 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা একে 2 দিয়ে গুণ করলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। যেখানে 5 আছে তাকে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 46কে 2 দিয়ে ভাগ করলে 23%। আমি বললাম পার্সেন্টেজ এখানে থাকুক বা এখানে থাকুক কোনো সমস্যা নেই। পার্সেন্টেজটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, 700% এর 23, এখানে যে সংখ্যাটা থাকে সেটা মানে হচ্ছে সবসময় 100%। 100%-এর ভ্যালু যদি 23 হয়, বলেছে 700%-এর ভ্যালু কত? 700%। 700% মানে কত? 7 দিয়ে গুণ হচ্ছে, তাই 23কে 7 দিয়ে গুণ করে 161 উত্তর হবে। পরের প্রশ্ন 26-এর প্রশ্নে বলেছে এইটাকে x+3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটার ভ্যালুকে 0 মনে করো, তাহলে এক্সের ভ্যালু কত হবে? -3। এই ভ্যালুটাকে তুমি এখানে বসিয়ে দাও, 2 ইন্টু এক্সের ভ্যালু -3 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্সের ভ্যালু -3 -9, তাহলে 3 তিরিককে 9 দুগুণে 18 -15 -9, 18 আর 9 27, 18 থেকে 9 বাদ দিচ্ছি, 18 থেকে 9 বাদ দিলে আসবে শুধু 9, 15 থেকে 9 বাদ দিলে -6, অর্থাৎ ভাগশেষ হবে -6। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি যেটা দিয়ে ভাগ করতে হবে সেটাকে সমান 0 বললাম? দেখো x+a এই ফরম্যাটে x+a ইজ এ ফ্যাক্টর অফ a পলিনোমিয়াল if and only if p minus a is equal to 0,
অর্থাৎ এক্স প্লাস এ যেটা দিয়ে ভাগ করতে বলা হচ্ছে এক্স প্লাস এ, এটা কিন্তু একটা ফ্যাক্টর হবে যদি পি মাইনাস এ সমান 0 হয়। এই মাইনাসটা কোত্থেকে এলো? এই মাইনাসটা এলো এই জায়গা থেকে। দেখো আমি সেই জন্যে এক্স প্লাস 3 = 0 বসিয়েছি, এক্সের মান -3। তুমি 3-এর বদলে যদি এ ভাবতে তাহলে এক্সের ভ্যালু দেখো -এ হতো, এই মাইনাসেটা ওই জন্য আসতে। তাই আমি বলছি যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটার ভ্যালু 0 মনে করবে, এক্সের ভ্যালু বার করবে, এক্সের ভ্যালু বার করে ইকুয়েশনে বসাবে, বসালে যে উত্তরটা আসবে সেটাই হবে ভাগশেষ। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, চিত্রে যে ছবিটি দেওয়া হয়েছে সেটি এমন একটি ট্রাঙ্কের যার উপরটা অর্ধবেলনাকার এবং নিচটা ঘনক্ষেত্র। এই ঘনক্ষেত্রটির দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ ও উচ্চতা দুটি 4.2 মিটার করে। এই ট্রাঙ্কটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এগুলো সেমি স্কয়ার হবে না, মিটারে দেওয়া আছে, বোঝা গেছে? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে। দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা এই যে বেলনাকার দিয়েছে, এই জিনিসটাকে মাঝখান দিয়ে কেটেছে, এইভাবে কেটে এই একটা পোর্শনকে উপরে তুলে দিয়েছে, বোঝা গেছে? আর এইটা একটা ঘনকাকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে, আমি এটাকে এল দিয়ে লিখছি, প্রস্থ দেওয়া আছে, এটা মনে করো বি, এই উচ্চতা এটা মনে করো আমি এইচ দিয়ে লিখছি। আর এখানে রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে হচ্ছে এই যে যেটা এইখান থেকে এই পর্যন্ত অথবা এইখান থেকে এই পর্যন্ত এই রেডিয়াস। এই রেডিয়াসটা কি হবে? দেখো এইটার ক্ষেত্রে তোমাকে দিয়েছিল উচ্চতা আর প্রস্থ দুটোই হচ্ছে 4.2 মিটার করে। এটা যদি এরকম আঁকতে, আমি যদি এইভাবে আঁকতাম, তাহলে আমি এইখান থেকে এইটাকে রেডিয়াস পেতাম। বা বলতে পারি আমি যদি এইটাই ধরে এইটা হচ্ছে রেডিয়াস, তাই তো? কিন্তু এখানে রেডিয়াসের মান দেওয়া নেই, এই টোটালটা দেওয়া আছে। এই টোটালটা কি? এই টোটালটা হচ্ছে প্রস্থ, দেখতে পাচ্ছ বি, বা হাইট যেটা খুশি বলো, কারণ প্রস্থ আর উচ্চতার মান দুটোই সমান। তাহলে এইটার মান যা দেওয়া আছে তার অর্ধেকটাই রেডিয়াস। এটার মান দেওয়া ছিল যেটা প্রস্থ, সেটার মান দেওয়া ছিল 4.2, তাহলে তার অর্ধেকের মান অবশ্যই কিন্তু রেডিয়াস হবে, বোঝা গেছে? তাহলে রেডিয়াসের মান হচ্ছে 4.2/2 মানে 2.1। এখানে এল এর ভ্যালু কত? এল হচ্ছে 10 মিটার ঘনক্ষেত্রটা, বি প্রস্থ সেটাও 4.2, উচ্চতা সেটাও 4.2, এই মানগুলো সব দেওয়া আছে, বোঝা গেছে? এবারে ক্যালকুলেশন দেখো তোমরা করবে, আমি শুধু বলবো কোথায় ক্যালকুলেশনটা বসাতে হবে, উত্তরটা তোমরা বলবে, আমি এটার উত্তর এখনই বলে দেবো না। দেখো যেটা হচ্ছে আমি এই পোর্শনটা কেটে নিয়ে এই উপরটায় বসিয়েছি। আমি তাহলে এই উপরটায় যে পৃষ্ঠতল আছে তার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। এই পার্টটার ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই তাহলে কি হবে? এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্রে, পৃষ্ঠতল বলতে এই পোর্শনটা বোঝায়, এই যে জায়গাটা, এই সাইড যে জায়গাটা, গোল যে পোর্শনটা, তার পুরোটা থাকলে হয় 2πRh, পুরোটা থাকলে 2πRh হয়। কিন্তু যেহেতু কেটে নিয়েছো তাহলে তার হাফ হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই জায়গাটা, বোঝা গেছে? এই পৃষ্ঠতল বলতে এইটা বোঝায়, বৃত্তের এইগুলো না, এইটা যেটা আছে সেটা 2πRh পুরোটার জন্য, যেহেতু পুরোটা না আমি হাফ করেছি তাই এটাকে হাফ করলাম। তাহলে এই দিককার ক্ষেত্রফল যেটা এইটুকুনি সেটা পেলাম πRh। এবার দেখো এইখানে অর্ধেক একটা বৃত্ত আছে, এরও ক্ষেত্রফল নিতে হবে, এখানেও একটা অর্ধেক বৃত্ত আছে, তারও ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এই অর্ধেক বৃত্ত আর এই অর্ধেক বৃত্ত মিলিয়ে একটা টোটাল বৃত্ত হবে, টোটাল বৃত্তের ক্ষেত্রফল হয় πr²। তাহলে আমি দেখলাম এই অর্ধ বেলনাকার যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল πRh + πr², বোঝা গেছে? এবার এই ঘনকাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? দেখো ঘনকাকার ক্ষেত্রফল, চারদিককার ক্ষেত্রফল যেটা প্রশ্নে চেয়েছে সেটা কি হতে পারে? এই যে যেটা দৈর্ঘ্য আছে এল, তার সঙ্গে এই যে হাইট, এটা যদি গুণ করি তাহলে LH পাবো, দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মনে করো এই জায়গাটা ক্ষেত্রফল। এর উল্টো দিকেও একটা এরকম ক্ষেত্রফল আছে, অর্থাৎ এদিকটার ক্ষেত্রফল যদি LH হয় তার উল্টো দিকেরটা LH হবে। LH এই ক্ষেত্রফল আর পিছন দিকের LH ক্ষেত্রফল মিলে এটা হবে 2LH, বোঝা গেছে? এখানে ক্ষেত্রফলটা B আর H, দেখছো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এইখানে ক্ষেত্রফল হবে B × H, এদিকে B × H আছে মানে এই দিকেও একটা B × H আছে, অর্থাৎ আমি এই দুদিক থেকে পাবো 2 × B × H।
তাহলে এই পোর্শনটাই চারদিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এরকম প্লাস দিলাম। এর নিচটা মানে যে মেঝেটা আছে তার ক্ষেত্রফল কী হবে? মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, অর্থাৎ এর সঙ্গে আরও এল ইন্টু বি যোগ হবে। দেখো এল ইন্টু বি দুদিকে বলতে পারবো না, কেন ওপর দিকটাই বেলনাকার অংশটার ক্ষেত্রফল আমি অ্যাড করে দিয়েছি। তাহলে টোটাল ক্ষেত্রফল যেটা আসছে, তুমি যদি এইখান থেকে 2h কমন নাও তাহলে এখান থেকে পড়ে থাকবে এল প্লাস বি প্লাস এইখান থেকে এল বি পড়ে আছে। তাহলে এই পোর্শনটার ক্ষেত্রফল হচ্ছে 2h ইন্টু এল প্লাস বি ইন্টু এল বি। আমি এখান থেকে বেলনাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়েছি পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। এখান থেকে বাদবাকি এই পোর্শনটার ক্ষেত্রফল পেয়েছি 2h ইন্টু এল প্লাস বি প্লাস এল বি। তোমাদের কাজ হবে এখানে আর এর ভ্যালু, এল এর ভ্যালু, বি এর ভ্যালু এবং এইচ এর ভ্যালুটা পুট করে কোনটা উত্তর আসছে কমেন্ট বক্সে জানানো। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।